ন্যাটো প্লাস ইসলামিক ন্যাটো, বাংলাদেশ প্লাস পাকিস্তান, এবং এই চারটে বিষয় কিভাবে কানেক্টেড আছে এবং সেখান থেকে আমরা বোঝার চেষ্টা করব যে ভারতকে যে রাশিয়ার মতো পরিস্থিতিতে ফেলে দেওয়ার যে একটা চক্রান্ত, সেইটা কোনো অবস্থাতেই যে ভারতকে রাশিয়ার মতো পরিস্থিতিতে ফেলা যাবে না সেটা কিভাবে হবে সেইটাই বুঝবো কিন্তু আমরা আজকের ভিডিওতে। দেখুন, এই মুহূর্তে যে খবরটা এসছে সেটা হচ্ছে যে টার্কিশ মিডিয়ায় একটি খবর ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে যে ইসলামিক ন্যাটো তৈরি করার যে প্ল্যান প্রোগ্রাম চলছে সেইখানে নাকি বাংলাদেশকে অ্যাপ্রোচ করা হয়েছে বা প্রপোজাল দেওয়া হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে কি করবে সেই নিয়ে কিন্তু এখন অবধি বাংলাদেশের তরফ থেকে কোনো কথা আসেনি, আগামী দিনে হয়তো আসতে পারে। এইবারে এখান থেকে বাংলাদেশ আর প্লাস পাকিস্তান কি করে হচ্ছে দেখুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের তরফ থেকে ব্রিক্সের সামিটে আসার জন্য আহ্বান জানানো হয়েছিল, তাকে ইনভাইট করা হয়েছিল। সেখান থেকে বাংলাদেশ বেশ কিছুদিন চুপচাপ ছিল, তারপরে এখন যেটা বক্তব্য রেখেছে সেটা হচ্ছে যে যদি ভারত দুটো কন্ডিশন বাংলাদেশের ফুলফিল করে তাহলে তারেক রহমান ভারতে আসবে ব্রিক্স সামিটে অংশগ্রহণ করার জন্য। প্রথম কন্ডিশন হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে উসমান হাদি যে বাংলাদেশে মারা গেছিল, যারা মেরেছিল তারা নাকি ভারতে এসে গেছে, সেই তাদেরকে খুঁজে বের করে ভারতকে ফেরত দিতে হবে। এখন এখান থেকে একটা বক্তব্য হচ্ছে যে শেখ হাসিনা তো ডিসেম্বরে বাংলাদেশে ফিরবে, এটা শেখ হাসিনা নিজেই ঘোষণা করেছে। এখানে ভারতকে আবার নতুন করে কেন ফেরত দিতে হবে এই ব্যাপারটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হচ্ছে না। আর দ্বিতীয় বক্তব্য যেটা উসমান হাদি কেসটা, সেইখানে উসমান হাদিকে যে মারা হয়েছিল সেটা তো বাংলাদেশেই মারা হয়েছিল, তারা বাংলাদেশ টোপকে ভারতে চলে এলো। তাহলে বাংলাদেশের যে মিলিটারি বলুন, পুলিশ বলুন, তারা কি করছিল? তারা কি সেই সময় ঘুমোচ্ছিল? তার কারণ যেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের করার কথা যে তাদেরকে ধরবে, যারা ক্রিমিনাল তাদেরকে ধরবে এবং তারা তাদের দেশে তাদের মতো করে শাস্তির ব্যবস্থা করবে। এখানে ভারতের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে যে ভারতকে তাদেরকে খুঁজে দিতে হবে, খুঁজে নিয়ে বাংলাদেশকে ফেরত দিতে হবে। আসলে এই যে দুটো যে বক্তব্য রাখা হয়েছে এই দুটোর থেকে এটা প্রমাণ হয় যে বাংলাদেশ আদতে ভারতের সঙ্গে কোনো টাই আপে যেতে চাইছে না। কারণ না হলে ব্রিক্স সম্মেলনে আসাটার ক্ষেত্রে বাংলাদেশ যেটা একটা প্রেডিক্ট করার চেষ্টা করছে যে বোধহয় ভারতের এখানে কিছু লাভ আছে। ভারতের তো এখানে কিছু লাভ নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ব্রিক্স সম্মেলনে যোগ দেন সেখানে বড় বড় দেশরা থাকবে, সারা পৃথিবীর দরজা বাংলাদেশের কাছে খুলে যাবে, বাংলাদেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এই তো বক্তব্য। এখন ব্যাপার হচ্ছে যে এই প্রথম নয় যে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীকে এখানে আহ্বান করা হলো। 2023-এ যখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী তখনও G20 সামিট ভারতে হয়েছিল, তখন শেখ হাসিনাকেও আমন্ত্রণ করা হয়েছিল যেরমভাবে এবারে তারেক রহমানকে করা হয়েছে। কিন্তু তারেক রহমান এটা অ্যাকসেপ্ট করছে না। এটা বোঝা যাচ্ছে যে তারা যেসব চাইছে সেগুলো ভারতের পক্ষে দেওয়া সম্ভব নয়। যদিও বাংলাদেশের তরফ থেকে একটা জিনিস বলা হয়েছে যে এনার্জি ইস্যুতে তারা ভারতের সঙ্গে টাই আপ করতে চায়, তার কারণ হচ্ছে রাত্রি 8টার পর থেকে বাংলাদেশে কারেন্ট অফ হয়ে যাচ্ছে, তাই এই ইস্যুতে ভারতের সঙ্গে টাই আপ চাইছে বাংলাদেশ, কিন্তু আর অন্য কোনো ইস্যুতে টাই আপ চাইছে না। এখন দেখুন এখান থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে এই যে বুদ্ধি বাংলাদেশকে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ আজকের দুনিয়ার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এক প্লেয়ার, এটা কিন্তু মানে একমাত্র পাকিস্তান দিতে পারে। কারণ পাকিস্তান নিজেকে মনে করে যে আমরা বিরাট কিছু, কারণ আমরা বিভিন্ন জায়গায় মধ্যস্থতা করতে যাচ্ছি ইরান আমেরিকার যুদ্ধে, সেখানে গিয়ে পাকিস্তান কিরকম লাজে গোবরে হয়েছে সেটা দুনিয়া জানে। এখন একটা জিনিস এটা বোঝা যাচ্ছে যে বাংলাদেশে আপাতত মৌলবাদকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, কারণ ব্রিক্সের সম্মেলনে আসলে সেখান থেকে বাংলাদেশের বিজনেস পাবে, ট্রেড হবে, সেখান থেকে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। তাহলে মৌলবাদকে টিকিয়ে রাখা যাবে না, কারণ মৌলবাদকে টিকিয়ে রাখা যেটা দুটো মেন পিলার, সেটা হচ্ছে এক হচ্ছে দারিদ্রতা আর দ্বিতীয় হচ্ছে অশিক্ষা। এবারে যে মুহূর্তে মানুষের কাছে টাকা পয়সা পেয়ে যাবে সে ভালো স্কুলে যাবে, পড়াশোনা করবে, ভালো খাওয়া দাওয়া করবে, ঘুরে বেড়াবে, মৌলবাদের তখন আর জায়গা থাকে না। সারা পৃথিবীতে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে সমস্ত দেশ পয়সাওয়ালা মুসলিম কান্ট্রি তারাও কিন্তু সেখানেও মৌলবাদ, টেরারিজম এসবের কোনো জায়গা নেই। একমাত্র গরিব দেশগুলো যাদের কাছে পয়সা নেই সেখানেই কিন্তু মৌলবাদ টিকে আছে। ফলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ইচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি নয়, বাংলাদেশ চাইছে পাকিস্তান হতে। এইবারে আসি দ্বিতীয় পার্টে যে ভারতকে কোনো অবস্থাতেই রাশিয়ার মতো পরিস্থিতিতে কি করে ফেলা যাবে না। দেখুন টার্কি যে এই যে ইসলামিক ন্যাটো বানাবার জন্য যে মেন উদ্যোক্তা, সেই টার্কি কিন্তু ন্যাটোরও মেম্বার। এবারে
ন্যাটোর মেম্বার মানে হচ্ছে আমেরিকার পারমিশন ছাড়া তার কি এই কাজ করতে পারবে না? সেই কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে যে তিনটে দেশের মধ্যে তার্কি, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে মক্কা ডিফেন্স প্যাক্ট হয়েছে এটাকে সমর্থন জানিয়েছেন। এটা খুব বোকা বোকা, আমেরিকার সমর্থন ছাড়া এটা হবেও না। এবারে এখান থেকে আমেরিকার লাভ কি? আমেরিকার লাভ দুটো। এক হচ্ছে ইরান আমেরিকার যে যুদ্ধ সেইটা আমেরিকা নিজের ঘাট থেকে ফেলে দিতে চায় ইসলামিক ন্যাটোর উপরে, এইটা হচ্ছে আমেরিকার প্রথম। আর দ্বিতীয় হচ্ছে যে আমেরিকা চাইছে এই ইসলামিক ন্যাটোকে এক্সপ্যান্ড করে যাতে পরিস্থিতি এমন তৈরি করে দেওয়া যায় যাতে আজকে রাশিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতি ভারতের হয়ে যায়, কিন্তু সেটা হবে না। কেন? দেখুন, আমেরিকা যখন ন্যাটোকে ক্রমাগত এক্সপ্যান্ড করছিল তখন কিন্তু রাশিয়া বারে বারেই এটা বলছিল যে এইটা চুক্তির বিরোধিতা করা হচ্ছে, ন্যাটোকে এক্সপ্যান্ডার করবে না। কিন্তু আমেরিকা সেটা না শুনে শুনে বাড়াতে 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 রাশিয়ার কোল অবধি পৌঁছে গেল, মানে ইউক্রেন অবধি পৌঁছে গেল। কিন্তু রাশিয়া যখন ইউক্রেনের ওপর হামলাটা করলো তখন পুতিন ভেবেছিল যে ইউরোপ বেশি দিন ইউক্রেনকে হেল্প করতে পারবে না, তার কারণ ইউরোপের যে এনার্জি সেইটা কিন্তু পূরণ করে রাশিয়া, ফলে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ বেশি দিন যেতে পারবে না। এইখানেই ভুলটা করেছিল পুতিন। তার কারণ পুতিন এই জায়গাটা ক্যালকুলেশন করেছিল যে পুতিন কি চায়, পুতিন এইটা ক্যালকুলেশন করতে পারেনি যে আমেরিকা আর ইউরোপ কি চায়। তার কারণ যে ইউরোপের যেমনভাবে রাশিয়াকে দরকার ছিল তেল এবং গ্যাসের জন্য, আমেরিকা আর ইউরোপ মিলে প্রথমেই যেটা করলো যে রাশিয়ার যে অ্যাসেট আছে সেগুলোর ওপর ফ্রিজ করে দিল এবং রাশিয়ার ওপরে স্যাংশন চাপিয়ে দিল, ফলে রাশিয়া অর্থনৈতিক সংকট তৈরি হয়ে গেল। এবার রাশিয়াকে যুদ্ধ চালাবার জন্য আলটিমেট ভারতকে তেল দিতে হলো এবং সেই তেল রিফাইন করে ইউরোপ অবধি পৌঁছে গেল। তার মানে ইউরোপের যে এনার্জি রিকোয়ারমেন্টের দরকার ছিল সেটা কিন্তু থ্রু রাশিয়া পূরণ হলো, কিন্তু মধ্যিখানে ভারত ঢুকলো। এবারে ভারতকে এটা করতে হলো এবং রাশিয়াও পারমিশন দিতে বাধ্য হলো, কারণ না হলে রাশিয়া যুদ্ধ চালাতেই পারবে না, অর্থ কোথা থেকে আসবে, ফলে রাশিয়াকে এটা করতে হলো। ফলে এখন অবধি রাশিয়ার যে টার্গেট ছিল সেইটা রাশিয়া ফেল করলো। তার কারণ হচ্ছে যে রাশিয়া একেবারে শুরুতেই এটা ভেবে নিয়েছিল যে রাশিয়াকে ছাড়া ইউরোপের চলবে না, ফলে রাশিয়া ইউরোপকে, গোটা ইউরোপকে একটা ধরে ইউরোপ হচ্ছে শত্রু, এইভাবে রাশিয়া দেখলো। কিন্তু ভারত এটা করলো না। এই যে ইসলামিক ন্যাটো তৈরি হওয়ার গল্পটা হচ্ছে, সেখানে যেমন তিনটে দেশ জয়েন করেছে, টার্কি, পাকিস্তান এবং সৌদি আরব, ঠিক তেমনভাবে কিন্তু অনেক দেশ জয়েন করবে না। ইজিপ্ট তো সরাসরি না বলে দিয়েছে, ইউএই জয়েন করবে না, ইন্দোনেশিয়া জয়েন করবে না, আফগানিস্তান জয়েন করবে না। তার কারণ এরা এই মুহূর্তে ভারতের অ্যালাই, ভারতকে এদের দরকার। ইন্দোনেশিয়া, ইউএই এরা ব্রহ্মোস নেবে ভারতের কাছ থেকে, ইজিপ্টও ব্রহ্মোস পেতে পারে। আফগানিস্তানের সঙ্গে আজকে আমাদের কি রিলেশন সেটা তো মোটামুটি দুনিয়া জানে। তার মানে ভারত কিন্তু রাশিয়ার মতো ভুলটা করলো না। রাশিয়া যেটা ইউরোপকে পুরো শত্রু বানিয়ে নিয়েছিল, ভারত কিন্তু মুসলিম যে দেশগুলো আছে তাদেরকে শত্রু বানায়নি, সেখানেও ভারত বন্ধু তৈরি করে রেখে দিয়েছে। আচ্ছা, এইবারে শুধুমাত্র এরম তো নয় যে আরব দুনিয়ায় একমাত্র মুসলিম কান্ট্রি আছে, আফ্রিকাতেও আছে। সেখানে ভারত অনেক আগে থেকেই এই প্ল্যান করে রেখেছিল যে এই জিনিস, এই ইসলামিক ন্যাটোর গল্প যে আসবে সেটা ভারত আগে থেকে বুঝতে পেরেছিল। সেই কারণে কিন্তু আজকে ইউএনএসসিতে যাতে আফ্রিকার একটা ভাগিদারি থাকে, সেখান থেকেও যে আফ্রিকার যে দেশগুলো আছে তাদেরকেও যাতে ইউএনএসসিতে সিট দেওয়া হয় তার জন্য চেঁচাচ্ছে কে? ভারত চেঁচাচ্ছে। এবার ভারতের স্বার্থ কি? ভারতের স্বার্থ এটাই যে আফ্রিকার দেশগুলো, যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা ভারতের বিরোধিতা করতে পারবে না, কারণ তারাও জানে যে তাদেরকে যদি অর্থনৈতিক সমৃদ্ধি করতে হয়, দুনিয়ায় যদি একটা ছাপ মানে রাখতে হয়, তাহলে ইউএনএসসিতে সিট তাদের দরকার। ফলে ইন্টারেস্ট, এখানে কোনো ভালোবাসা নেই, কিচ্ছু নেই, এখানে শুধুমাত্র ইন্টারেস্ট আছে যে কাকে কার দরকার। ফলে ভারত কিন্তু এই জায়গাটা গুছিয়ে নিয়েছে। ফলে প্রত্যেকটা দেশ, মানে এই মুহূর্তে যে ইসলামিক ন্যাটো তৈরি করার যে যারা ভাবছে, তার সঙ্গে আমেরিকা, তারা যে ভাবছে যে বাংলাদেশকে সামনে রেখে ভারতকে প্যাঁচে ফেলা যাবে বা ভারতকে রাশিয়া বানানো যাবে, সেটা হবে না। তার কারণ হচ্ছে যে এর সাথে আর একটা জিনিস, একদিকে তো আফ্রিকা বলুন, এই সমস্ত দেশগুলো আছে, আরব দুনিয়ার যে মুসলিম দেশগুলো, তাদেরকে ভারত বন্ধু বানিয়ে রেখেছে, এইটা যেমন একটা কারণ। তার সাথে সাথে আর একটা কারণ যে ইউক্রেন কিন্তু রাশিয়ার মধ্যে নয়, ইউক্রেন হচ্ছে একটা সাইডে আছে, ফলে সেখান থেকে ইউরোপ খুব সহজে সাহায্য করতে পারে। বাংলাদেশে কিন্তু সেটা নয়। বাংলাদেশ অবধি পৌঁছতে গেলে ভারতকে টপকে পৌঁছতে হবে।
এবারে এতদিন ধরে মানে লাস্ট 2 বছর ধরে কিন্তু ভারত শুধু ডিফেন্স করে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, ঠিক আছে দেখা যাক দেখা যাক। এই দেখতে 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 এইবারে কিন্তু ভারত যে ডিজেল বাংলাদেশ চেয়েছিল বলেছে আমরা দেখছি। এতদিন ধরে যে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হচ্ছিল সেইটা কিন্তু এবারে আর দেওয়া হয়নি, বলা হয়েছে দেখছি। তার মানে ভারত সত্যিই দেখছে কিন্তু। ফলে আমেরিকার যে চাল যে ভারতকে আগামী দিনে রাশিয়ার মতো একটা প্যাচে ফেলে দেওয়ার যে একটা ব্যাপার, সেইটা হবে না। তার পেছনে আর একটাও কারণ হচ্ছে যে ইরান। রাশিয়া ইউক্রেন ইস্যুতে কিন্তু ইরানের মতো কোনো দেশ ছিল না। আজকে ইসলামিক ন্যাটো কিন্তু সফল হওয়ার আগে, মানে ইসলামিক ন্যাটোতে জয়েন করার আগে সব দেশগুলো 20 বার ভাববে যে ইরানের বিরুদ্ধে যাবে কি যাবে না। কারণ যে ইরানের বিরুদ্ধে যাবে তার দেশে গিয়ে যে 2-4টে বোম পড়বে এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। ফলে এদিক থেকে ভারত অনেক কমফোর্টেবল জায়গায় রয়েছে, যদিও বাংলাদেশের উপর নজর ভারতকে রাখতে হবে, কিন্তু ভারত এদিক থেকে কমফোর্টেবল জায়গায় রয়েছে যে ভারতকে রাশিয়া বানানো যাবে না। কারণ এক্ষেত্রে ভারতের দূরদর্শিতা ভারতকে অনেকটা সুবিধাজনক জায়গায় রেখেছে, যে আমরা অনেক আগে থেকে বুঝে গেছিলাম যে এরকম একটা কিছু হতে পারে, তাই আমরা মুসলিম দেশগুলোতে বন্ধুত্ব রেখেছি, আফ্রিকার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব রেখেছি। ফলে এই জায়গা থেকে কিন্তু ভারত বিষয়টাকে আটকে দেবে। ফলে কোনো অবস্থাতেই ভারতকে রাশিয়া বানানো যাবে না বলেই আমার মনে হয়।